ভারতের উত্তর পূর্ব সীমান্তে অর্থাৎ মায়ানমার, বাংলাদেশ এবং ভারত সীমান্তে শেষ এক সপ্তাহ ধরে এমন কিছু খবর আমাদের সামনে উঠে আসছে, তাতে একটা জিনিস পরিষ্কার, আননোন গানম্যানের মতো এই এরিয়ায় কিছু না কিছু ক্রমাগত কিন্তু হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডারের কাছে রাখাইন যে স্টেট, সেখানে একটি ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালানো হয় পরশুদিন, এবং সেই এয়ার স্ট্রাইকের ফলে কিন্তু প্রায় 40 জন মৃত্যুর মুখে ঢলে পড়েন। যেই পার্টিকুলার জায়গায় এয়ার স্ট্রাইকটি চালানো হয় সেই জায়গাটিকে বলা হয় নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ একদম বাংলাদেশ এবং মায়ানমারের বর্ডার, যেখানে একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দিনের পর দিন কিন্তু মানে বসবাস করতেন। একটি হাসপাতালকে সামনে রেখে ঠিক হামাসের কায়দায় তারা বিভিন্ন অপারেশন চালাতেন বলে একাধিক ইন্টেলিজেন্স রিপোর্টে কিন্তু বারবার বেরিয়ে এসছে। আর রাখাইন সীমান্ত এমন একটি জায়গা যা কিন্তু বাংলাদেশের একদম বর্ডার কেন্দ্রিক বা বর্ডার সংলগ্ন একটি জায়গা। ফলে এই নোম্যান্স ল্যান্ড দিয়ে বাংলাদেশের একাধিক ষড়যন্ত্রকারীরা দিনের পর দিন ভারতের বিপক্ষে চক্রান্ত করেছেন এবং ভারতের সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার চেষ্টা করেছেন বলে একাধিক রিপোর্টে কিন্তু বেরিয়ে এসেছেন। আরাকান আর্মির কথা আপনারা শেষ এক বছরে অনেকেই শুনেছেন, যারা মায়ানমারে জুংটা সরকারের বিপক্ষে কিন্তু লড়াই করেন। এই আরাকান আর্মিরও বেস ক্যাম্প নাকি এই রাখাইন স্টেটের পার্টিকুলার ওই নোম্যান্স ল্যান্ডই, যেখানে এই ভয়ঙ্কর এয়ার স্ট্রাইকটি চালানো হয়েছে। মায়ানমারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি না দেওয়া হলেও এই এয়ার স্ট্রাইকের পিছনে কারা আছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। একাধিক রিপোর্টে বেরিয়েছে যে নিরীহ সিভিলিয়ানদের উপর নাকি এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। দেখুন, একদম হামাস কিন্তু এইরকমই দাবি করত যে হাসপাতালে যখন ইসরায়েলি সেনা মিসাইল স্ট্রাইক করতো তখন নাকি নিরীহ সিভিলিয়ানসরা মারা যেত। পাকিস্তানও কিন্তু অপারেশন সিন্দুরে একই রকম দাবি করেছে যে নিরীহ মানুষ মারা গেছে ভারতের এয়ার স্ট্রাইকে। কিন্তু নিরীহ মানুষদের সামনে রেখে যারা হাসপাতাল কেন্দ্রিক একটি জায়গায় নোম্যান্স ল্যান্ডে বসে অন্য দেশের বিপক্ষে গভীর চক্রান্ত করে, তাদেরকে কি ছেড়ে দেওয়া উচিত? এখন প্রশ্ন হলো, কারা হঠাৎ করে সেভেন সিস্টার্সে এই ধরনের অ্যাক্টিভলি অপারেশন শুরু করেছে এবং এদের পিছনে কোন শক্তি আছে? বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি, তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে কাঁপিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিবৃতিগুলো আসছে তাতে একটা জিনিস পরিষ্কার, তারাও কিন্তু হতভম্ব হয়ে গেছেন এই পুরো বিষয়টায়। জামাতের মতো রাজনৈতিক দল তারা এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে নির্বাচনটাই পিছিয়ে দিতে চাইছেন। অর্থাৎ সাম্প্রতিক সময় যে জরিপ হয়েছে বাংলাদেশ জুড়ে, সেখানে পরিষ্কার হয়ে গেছে মোহাম্মদ ইউনূসের পোষা ছাত্র নেতারা 10% বেশি ভোট পাবে না এবং জামাতেরও ক্ষমতা আসার কোনো চান্স নেই। ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে যদি নির্বাচন পিছিয়ে দেওয়া যায়, তাহলে আলটিমেটলি তারা কিন্তু লাভবান হতে পারেন এবং সেই চক্রান্তকে ফুলফিল করার জন্য বাংলাদেশে একাধিক আইন শৃঙ্খলাজনিত ঘটনা ঘটানো হবে। এই রকম রিপোর্ট কিন্তু বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, যেন মোহাম্মদ ইউনূস বলতে পারেন আগে আইন শৃঙ্খলার অবস্থা পুরো কন্ট্রোলে আসবে, তারপর ফেব্রুয়ারির বদলে নির্বাচন পরের ফেব্রুয়ারিতে হবে। অর্থাৎ যতদিন পারো ক্ষমতা দখল করো। এই অবস্থায় দাঁড়িয়ে বর্ডার সীমান্তে রাখাইন স্টেটের কাছে এই ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক, যার ফলে বাংলাদেশও রীতিমতো কেঁপে উঠেছে এবং বাংলাদেশ বুঝতেই পারছে না তাদের দেশে ঢুকে কারা মার্কিন গোয়েন্দাদের হত্যা করছে। তারা বুঝতেই পারছে না ঢাকার অভিজাত ওয়েস্টার্ন হোটেলে কিভাবে মার্কিন গোয়েন্দা কর্তা জ্যাকসনের মৃতদেহ পাওয়া গেল। তারা বুঝতেই পারছে না চট্টগ্রামে কিভাবে একাধিক ড্রোন স্ট্রাইক করা হচ্ছে, কক্সবাজার এরিয়াতে ড্রোন স্ট্রাইক করা হয়েছে, কিংবা সেন্ট মার্টিনসের অভিজাত বিলাসবহুল রিসর্টের একটি ঘরে ড্রোন স্ট্রাইক করে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে ঘরটিকে। এবং তাদের অবস্থা এতটাই শোচনীয় যে তাদের গোয়েন্দা দপ্তর, তাদের ইন্টেল, তারা প্রকাশ্যে কিছু বলার মতো জায়গাতেই নেই, কারণ তারা পাল্টা দেওয়ার মতো অবস্থাতে নেই। তারা ইন্টারনাল কলিশনে রীতিমতো বিদ্ধ। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতও কিন্তু উত্তর পূর্ব সীমান্তে নিজেদের মতো করে অ্যাকশন নিতে শুরু করলো। কালকে সকলকে চমকে দিয়ে ভারতের গোয়েন্দারা ভারতের এক এয়ারফোর্স অফিসারকে গ্রেফতার করেন। এবং দেখুন, আমি কেন বলছি যে যা হচ্ছে সব উত্তর পূর্ব দিকে, যা হচ্ছে সব সেভেন সিস্টার্সে, এবং বাংলাদেশ, মায়ানমার এবং এই ভারতের এই সীমান্তবর্তী অঞ্চলে যে ত্রিভুজটা আছে, আপনারাও যদি বোঝেন তাহলে এই ত্রিভুজ কেন্দ্রিক সমস্ত অ্যাকশন হচ্ছে। এটা একটা পরিষ্কার একটা ইঙ্গিত যে এই অঞ্চলে কিন্তু কোনো বড় শক্তি কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে এবং বিপরীত পক্ষকে অকাত্যা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত।
ভারতের পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে এয়ারফোর্স অফিসার কুলেন্দ্র শর্মা, যিনি তেজপুরে পোস্টেড ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই পার্টিকুলার ব্যক্তি জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসাবে দীর্ঘদিন এয়ারফোর্সে কাজ করেছেন এবং পরবর্তীকালে রিটায়ারমেন্টের পর তেজপুর ইউনিভার্সিটিতে পড়াতেন এবং তেজপুর ইউনিভার্সিটি কিন্তু গভর্নমেন্ট একটি ইউনিভার্সিটি। ফলে এখানে সরকারের ভিতরে এমন কিছু গুপ্তচর ঢুকে গেছে যারা কিন্তু সরাসরি পাকিস্তানের দালালি করছেন, পাকিস্তান বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনকে সরাসরি মদত করছেন, তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই ব্যক্তি দিনের পর দিন পাকিস্তানকে বিভিন্ন মিলিটারি ডিপ্লয়মেন্ট, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার এবং এয়ারফোর্স ওরিয়েন্টেড অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নাকি সাপ্লাই করে গেছেন। তাকে যখন আটক করা হয়, তার কাছে ল্যাপটপ, মোবাইল ফোন, একাধিক ডিজিটাল এভিডেন্স কালেক্ট করা হয়। মনে করা হচ্ছে কিছু জিনিস তিনি ডিলিট করে দিয়েছেন। বিপুল টাকার লেনদেন এখানে হয়েছে এবং সব মিলিয়ে এই পুরো বিষয়টা যে প্রবণতা তৈরি করেছে তা কিন্তু এক কথায় ভয়ঙ্কর, ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর। কারণ আমরা দেখেছিলাম কাশ্মীরের মিলিটারি রেজিমেন্টের ভিতরে এক সেনা গুপ্তচর বৃত্তির কাজ করেছিলেন দীর্ঘদিন, আর আজকে এয়ারফোর্স অফিসার। আর সবাই এয়ারফোর্স অফিসার হতে পারেন না। আমাদের দেশের ক্রিম অফ দ্য সোসাইটি কিছু মানুষ এয়ারফোর্স অফিসার হতে পারেন, এরা গড গিফটেড ট্যালেন্ট হন। এরা শারীরিক সক্ষমতায় শুধু আমাদের থেকে অনেকটা এগিয়ে থাকে তা নয়, মেধা, বুদ্ধি, বিচক্ষণতা সমস্ত দিক থেকে কিন্তু এরা আর 5টা সাধারণ মানুষের থেকে আলাদা। সেই অসাধারণ ব্যক্তিত্বরা কিভাবে এই ধরনের গুপ্তচর বৃত্তিতে জড়িয়ে পড়ছেন সেটাও কিন্তু ভারতের কনসার্নিং একটা টপিক। পাশাপাশি এই 7 সিস্টার্স অঞ্চলে এই এয়ারফোর্স অফিসারের বাইরেও আরও একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি জম্মু কাশ্মীরের বাসিন্দা, যার নাম হিলাল আহমেদ। 26 বছর বয়সী এই যুবক এই পার্টিকুলার 7 সিস্টার্সে কেন গেছিলেন জানেন? সেখানে গেছিলেন কাপড় জামা বিক্রি করতে, ট্রেড ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য করতে, এবং ওই অঞ্চলে এখন ট্রেড ফেয়ার হচ্ছে। যেরকম ট্রেড ফেয়ার বাংলাতেও হচ্ছে, কাশ্মীরি বিভিন্ন যারা শাল বানান তারা আসেন, শাল বিক্রি করেন শীতের সময়, সেই রকম একটি ট্রেড ফেয়ারে এক ব্যবসায়ীকে হঠাৎ করে গ্রেফতার করা হয়। পরে জানা যায় তিনি পাকিস্তানি গুপ্তচর। অর্থাৎ ভারতের গোয়েন্দারা কোনো রকম খামখেয়ালিপনা দেখাচ্ছেন না এবং 7 সিস্টার্সে বড় সড়ো কিছু পরিকল্পনা ভারতের পক্ষ থেকে যে ক্রমাগত করা হচ্ছে এবং বিপরীত পক্ষকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভারতকে দুর্বল ভেবো না ভাই, আমাদের উদারতা দুর্বলতা নয়, তা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা মুভমেন্ট। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।